ওকে। গুড ইভিনিং সবাইকে আবার। গুড ইভিনিং। গুড। গুড ইভিনিং। আমি দেখতে গুড পাচ্ছি ইভিনিং। অনেকেই যারা লাস্ট উইকে জয়েন করেছেন আবার জয়েন করেছেন। আপনাদেরকে স্বাগত। এবং যারা আজ নতুন প্রথমবারের মতো জয়েন করেছেন তাদেরকে আমি সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের সেশনের দ্বিতীয় সেশন করব, আর অ্যাকচুয়ালি আমাদের ট্রেনিং এর দ্বিতীয় সেশন। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে যে ধরনের কথাবার্তা আমাদেরকে আঘাত দেয়। তাহলে ওগুলো আমরা আইডেন্টিফাই করব যে কোন কোন কথাবার্তা আমাদেরকে আঘাত দেয়, এবং আঘাত না দিয়ে কিভাবে কথা বলতে হয়। মানে এই নতুন কোন পদ্ধতিতে আমরা কথা বললে একজন আরেকজনকে কষ্ট দিব না, কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সেটা হোক পরিবারে, সেটা হোক আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের দেশে, সেটি আমরা শিখব এবং চর্চা করব। আমাদের আজ এই ট্রেনিংটি আমি ভিডিও করব। ভিডিও করার পর এটা আমরা আবার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা আবার এটা ব্রডকাস্ট করবো, এটা আমরা আপলোড দেব। পরবর্তীতে যদি কেউ আবার এটা দেখতে চায় সেটা আমরা দেখতে পারবো। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি, এবং আমার পরিচয়ের মধ্যে আমার ব্যক্তিগত পরিচয় এবং আমার পেশাগত পরিচয় খুব সংক্ষেপে তুলে ধরবো। আমার নাম সিস্টার গ্লোরিয়া। আমি সিস্টার হয়েছি এখন বর্তমানে এই মাসে, অ্যাকচুয়ালি আগস্ট মাসে 30 বছর হবে যে আমি সিস্টার। আমি ব্রতীয় জীবনে আছি। এটা হচ্ছে আমার আহ ব্যক্তিগত পরিচয়। আর পেশাগত পরিচয় হচ্ছে আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, সেটা হচ্ছে হিলিং হার্ট, যেখানে কাউন্সিলিং সেবা প্রদান করি এবং ট্রেনিং দিয়ে থাকি। সেটার আমি ফাউন্ডার এবং ডিরেক্টর। এখানে মূলত আহ, যে কাজগুলো করি সেখানে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি এবং কাউন্সিলিং সেবা আমরা দিয়ে থাকি। আমাদের হিলিং হার্টে বেশ কয়েকজন, আমাদের একটা খুব ভালো একটা টিম আছে কাউন্সিলিং সেবা প্রদানের জন্য। সে সাথে আহ, আমি এবং আমার যে সহকর্মী জেমস সিমন দাস, আমরা দুইজন বেশ কিছু ট্রেনিং পরিচালনা করি। সে সাথে আমাদের আরো কিছু ট্রেনার আছে, আইসিডিপি ট্রেনার রোজলিমা রোজারিও এবং ফিলোমিনা গমেজ। তারাও আমাদের হিলিং হার্টের পার্ট। এছাড়াও আমাদের আইসিটিপি প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনেকজন ফেসিলিটেটর আছে, যারা ট্রেনার না কিন্তু ফেসিলিটেটর। তারাও আমাদের হিলিং হার্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার সহকর্মী জেমস স্যামন দাসের কথা বলেছি। সে এবং আমি এই দুইজন মিলে আমরা মোট 4টি বই লিখি, যেটা কাউন্সিলিং মনোবিজ্ঞানে বেশ বড় অবদান। একটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন, এটা আমাদের প্রথম বই। তারপর হচ্ছে মনোবিজ্ঞান চর্চা, এই বইটা অত্যন্ত বড়, এটা 550 পৃষ্ঠার একটি বই। আপনারা এখানে টাইটেল দেখতে পাচ্ছেন পুরোটা। এছাড়া আছে কাউন্সিলিং দক্ষতা এবং দাম্পত্য কাউন্সিলিং। এই 4টি বই আপনারা আমাদের হিলিং হার্ট থেকে সরাসরি কিনতে পারেন। আপনারা আমাদের যদি হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে থাকেন এবং পেমেন্ট করেন, তখন আপনাদেরকে কুরিয়ার সার্ভিস করে দিতে পারব। এছাড়াও আপনারা রকমারি.com থেকে আমাদের বইগুলো পেতে পারেন অনলাইনে অর্ডার করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, তার মানে হচ্ছে কলা ভবন, সেখানে লিফটের 5 ওই ডিপার্টমেন্ট থেকে পেতে পারেন। তো আমার এই হিলিং হার্টের পরিচয়ের পাশাপাশি আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্টে 2013 খ্রিস্টাব্দ থেকে শিক্ষকতা করে আসছি। আমি সেখানকার একজন শিক্ষক, এবং কাউন্সিলিং মনোবিজ্ঞান এটাই আমার মেন সাবজেক্ট। আমাদের হিলিং হার্ট থেকে আমরা অনেক ট্রেনিং পরিচালনা করি। এখানে আমরা দুটো ট্রেনিং এর পোস্টার আপনাদের দেখাচ্ছি, যে দুটো ট্রেনিং আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে বা অক্টোবরে 2 মাস আছে, সেপ্টেম্বরে কোনো ট্রেনিং নেই, কারণ তখন আমার একটা প্রোগ্রাম আছে, তখন আমার কোনো ট্রেনিং চলবে না।
আমরা অনলাইন অফলাইন দুইভাবেই ট্রেনিং দিয়ে থাকি। আপনারা আমাদের পোস্টারগুলো দেখে আপনি নির্ধারণ করতে পারেন কোন ধরনের ট্রেনিং করে আমাদের সাথে সংযুক্ত থাকতে চান। এই হচ্ছে আমার পরিচয়, আমার প্রতিষ্ঠানের পরিচয়। এখন আমরা আমাদের যে মূল বিষয়, সেই মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়টা আজকে যেটা বলেছি যে আমাদের আজকের টপিক হচ্ছে কি ধরনের কথাবার্তা আমাদের একে অন্যকে আমরা কথাগুলো বললে আঘাত পায় সেটা আমরা আইডেন্টিফাই করব। সে সাথে এই ধরনের কথা না বলে কিভাবে কথা বললে আমরা আসলে ভালো থাকতে পারি, আমাদের সম্পর্কের উন্নয়ন হবে, সেগুলো আমরা শিখব। আমাদের একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে এক ধরনের কথা যেটা আমাদের খুব কষ্ট দেয় সেটা হচ্ছে জাজমেন্টাল কথাবার্তা। জাজমেন্টাল কথাবার্তা যদি আমরা বলি তাহলে বলবো যে নৈতিকতাবাদী বিচার বিশ্লেষণমূলক কথাবার্তা। যখন আমরা কাউকে কোনোভাবে ক্রিটিসাইজ করি বা কাউকে লেভেলিং করি, অপমানজনক কথা বলি, নিচু করে কথা বলি, সমালোচনা করে কথা বলি, তুলনা করি, এই সমস্ত বিষয়গুলো আমাদের সম্পর্কের অবনতি ঘটায়। তাই আমরা এই যে একটা কঠিন শব্দ নৈতিকতাবাদী বিচার বিশ্লেষণমূলক কথাবার্তা, এটা বোঝার জন্য আমার সাথে ছোট্ট একটি টিম আছে যারা আমার সাথে কোলাবরেট করছে। তারা রোল প্লে করবে। রোল প্লের মধ্য দিয়ে আমরা কিছু জিনিস শিখব এবং বিশ্লেষণ করব। তাহলে রোল প্লের জন্য এখন আমার যারা কোলাবরেটর আছে তারা শুরু করুক। আনমিউট করতে হবে বন্যা। সরি। আসসালামু আলাইকুম, আমি শারমিন ইসলাম বললাম। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া নাজনীন। বোন, আমরা কি স্টার্ট করি তাহলে? হ্যাঁ। Okay. আচ্ছা, তুই কি একটা জামা কাপড় জায়গায় রাখতে পারিস না? ঘরের অবস্থা দেখেছিস, কি অবস্থা করে রেখেছিস তুই? এই যে চলে আসছে, এত ড্রামা করিস কেন? একটু অগোছালো থাকলেই কি তোর মাথা গরম হয়ে যায়? জন্মগত নাটকবাজ একটা। আর তুই কি অলসের রানী? সারাদিন ঘুম, ফোন আর ফেসবুক। তোর মতো বেকার লাইফলেস মানুষ আমি আমার জীবনে আর দুটো দেখিনি। আর তুই কি নিজেকে মহারানী ভাবিস? সবকিছু তোর মন মতো না হলে পাগল হয়ে যাস। এই তুই জানিস তোকে কেউ সহ্য করতে পারে না, আমিও পারি না। আর তোর এসব আজাইরা খ্যাটখ্যাটানিতে তোর বন্ধুরাও বিরক্ত হয়। হ্যাঁ, ওরা তোকে বাসায় এসে তোর কানে কানে বলে দিয়ে গেছে। আর আমি খ্যাট খ্যাট করি? তুই থাকিস আমার ঘরে, খাস আমার রান্না করা খাবার, আবার আমার মুখে বড় বড় কথা। অকৃতজ্ঞ বেয়াদব একটা। তুই কি ভাবিস আমি তোর দয়ায় বাঁচি? তুই ছাড়া আমি চলতে পারবো না এমন ভাবিস? কন্ট্রোল ফ্রিক কোথাকার। আচ্ছা, তোর মতো ফাউলের সাথে কথা বলে আসলে আমার সময় আমি কেন নষ্ট করছি আমি জানি না। দায়িত্ব জ্ঞানহীন ফাজিল একটা। তোরে দিয়ে কিছুই হবে না, তুই শুধু ঝামেলা বাড়াস। তুই শুধু দোষ দিস, কখনো ভাবিস আমি কেমন আছি? তোরে নিয়ে ভাবার আমার সময় আছে? সারাদিন কাজ আর কাজ, বাসায় আসলেও কাজ। তোর পেছনে আমার এত সময় এত এনার্জি কোনোটাই আমি নষ্ট করতে চাই না। তোর জন্য আমি শান্তিতে থাকতে পারি না, তুই আমার জীবনে একটা বোঝা। আর তুই ভাবিস তুই সব সময় সেরা, সব তুই করিস। তোর এই পারফেকশনিজম আসলে একটা মানসিক রোগ। তুই মানুষ না, তুই হচ্ছিস রোবট। আচ্ছা, তোর এখন আমাকে রোবট মনে হয়? আর এই কাজগুলো আমার কার জন্য করতে হয়? তুই একটা দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ, সেই জন্য তোর কাজ আমাকে করতে হয়। তুই কাজ করিয়ে করিয়ে আমাকে একটা রোবট বানিয়ে ফেলেছিস, আর এখন আবার আমাকেই রোবট বলে অ্যাকিউজ করছিস। আসলে তুই একটা হোপলেস। আচ্ছা থাক না, আমার সাথে এত কথা বলতে হবে না। তুই তোর পারফেক্ট জীবন নিয়ে থাক, আমি তোর মতো হতেও চাই না, আর কখনো হবও না। তুই একটা হিপোক্রিট। তোর সেই যোগ্যতাও নেই, যা তো, তোর সাথে আর কথাই বলবো না। তুই এখান থেকে যা। ধন্যবাদ সিস্টার। ওকে, থ্যাংক ইউ আমার টিমকে। এখন এই যে একটা আমরা রোল প্লে দেখলাম, এখানে আসলে আমরা কোন কোন শব্দ পেয়েছি
যে শব্দগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো আসলে ক্রিটিসাইজ করেছে শব্দগুলো দিয়ে, কিংবা কাউকে লেভেলিং করেছে, একটুখানি চ্যাট বক্সে দয়া করে কুইকলি লিখে ফেলেন প্রত্যেকে কোন কোন শব্দগুলো এখানে এই দু বোনের মধ্যে আদান প্রদান হয়েছে, যেগুলো আসলে একজন আরেকজনকে ক্রিটিসাইজ করেছে বা লেভেলিং করেছে, নিচু করে কথা বলেছে, অপমান করে কথা বলেছে। একজন লিখছে রোবট, থ্যাংক ইউ। প্রত্যেকে লিখে যায় হিপোক্রিটস, বোঝা, অপদার্থ, বোঝা, অপদার্থ, অকৃতজ্ঞ, ফাজিল, হিপোক্রিট, দায়িত্বজ্ঞানহীন, বেয়াদব, রাজার রানী, হোপলেস, হোপলেস, আমার বাসায় খাস, খ্যাটখ্যাট করিস কেন, পারফেকশনিস্ট, ফালতু, তোর দ্বারা কিছুই হবে না, টাইম নেই, অকর্মণ্য, অলসের ঢেকি, অলসের রানী, বেয়াদব, তোকে দিয়ে কিছু হবে না, কেউ তোকে পছন্দ করে না। ভেরি গুড। তার মানে আপনি মানসিক রোগী। অনেকগুলো শব্দ আপনারা আইডেন্টিফাই করেছেন, থ্যাংক ইউ। আপনারা আসলেই খুবই মনোযোগী ছিলেন। ভেরি গুড। লোভী। তাহলে দেখেন আমাদের কথাবার্তায় এই ধরনের কথাবার্তা কি আমাদের কি হয় আসলে? আমরা হয় অনবরত চেষ্টায়। এই ধরনের কথা বলে যাই। তাহলে যখন আমরা এই কথাগুলো বলি তখন অন্য মানুষ অত্যন্ত আঘাত পায়, খুবই আঘাত পায়। তাহলে আজ থেকে আমরা সতর্ক থাকবো যে আসলে আমরা কি ধরনের শব্দ উচ্চারণ করি, এগুলো আসলে অন্যকে কত ক্ষতি করে। আমরা অনেক সময় রাগের বসে, দুঃখের বসে, অপমান বসে এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকি। এবং প্রত্যেকটি কথাই হচ্ছে কি আমাদের আমাদের আত্মসম্মানে লাগে এবং আমাদের সম্পর্ক নষ্ট করে। তাহলে আমরা যদি দেখি, আমরা আবার যদি স্ক্রিনে ব্যাক করি, তাহলে এখানে কি দেখছি? এই যে লেভেলিং করা, দোষারোপ করা, অপমানজনক কথা বলা, সমালোচনা, তুলনা, এসবই আমাদের সম্পর্কে কি করে ব্যাঘাত তৈরি করে, ব্যাঘাত সৃষ্টি করে। তাহলে এইভাবে কথা বললে যদি আমাদের ক্ষতি হয়, এই থেকে বের হওয়ার উপায়টা কি? বের হওয়ার উপায়টা হচ্ছে এই ধরনের কথা থেকে বিরত থাকা। প্রথমত হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা এই কথাগুলো বলি, তাহলে আমাদের জিহ্বাকে আমরা সংবরণ করব। এর আগে সংবরণ করব আমাদের চিন্তা ভাবনাকে। চিন্তা ভাবনাগুলো আমরা চেক করব, সংবরণ করব, এটা থেকে বিরত থাকবো। তবে আমরা যদি এখানে দুই বোনের মধ্যে যে কথোপকথন, এটা যদি আমরা সুস্থ উপায়ে করতে চাই, যেটা স্বাস্থ্যকর উপায়ে করতে চাই, তাহলে কিভাবে আমরা করতে পারি সেটি এখন আবার রোল প্লের মাধ্যমে দেখব, আমরা শিখে নেব। তারপরে আমরা একটুখানি অ্যানালাইসিস করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে তারা কি বলছে। যারা গত সপ্তাহে জয়েন করেছিলেন তারা অবশ্যই আপনারা ধরতে পারবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, আলোকিত করবেন। হ্যাঁ, রোল প্লে। বন্যা, বন্যা আনমিউট করে কথা বলেন। ও, আমি আনমিউট করতে ভুলে যাই, সরি। আচ্ছা। বন্যা একটু শোন তো, একটা কথা বলবো। ও, তুমি চলে আসছো? হ্যাঁ, বলো কি হয়েছে। আচ্ছা, সারাদিন আমার অফিসে আজকে অনেক কাজ ছিল, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। এখন আবার রান্নাও করতে হবে। ঘরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো। বলতো আমার এখন কেমন লাগে? আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আসলে আজকে না আমার বাসে আসতে একটু দেরি হয়ে গেছে, বন্ধুদের সাথে একটা প্ল্যান ছিল, তাই ঘরটা গুছাতে পারিনি ঠিক মতো। তুমি কি রাগ করেছো?
না, বিষয়টা আসলে রাগের না, কিন্তু আমি হতাশ হয়েছি। সারাদিন পর বাসায় ফিরে যদি এমন দেখি, মনে হয় কেউ যেন আমাকে মূল্যায়নই করছে না, আমার পরিশ্রমটাই বুঝতে চাচ্ছে না। আমি বুঝতে পারছি। আসলে আমি গোছাতে চেয়েছিলাম কিন্তু সময়টা ঠিক মতো ম্যানেজ করতে পারিনি। কিন্তু তোর কষ্টটা আমি বুঝি, তুই সারাদিন অনেক পরিশ্রম করিস, আবার বাসায় এসে রান্না বান্না। আমি তোর জায়গায় থাকলে তো মনে হয় পাগল হয়ে যেতাম। আমি চাই তুইও একটু দায়িত্ব নে। আমি একা একা সব সামলাতে পারি না। তুই পাশে থাকলে আমার কাজটা একটু সহজ হয়, তাই না? তুই ঠিকই বলেছিস। আমি অলওয়েজ নিজের মতো থাকতে চাই, বাসায় সময় না দিয়ে বন্ধুদের বেশি সময় দিই, কিন্তু আজ তোর কথাগুলো শুনে বুঝলাম তুই সত্যি খুব কষ্ট পাচ্ছিস। দেখ, আমি কিন্তু সবসময় তো স্বাধীনতাকে সম্মান করি, কখনো কিন্তু বাধা দিইনি, বল দিয়েছি? কিন্তু না, ঠিক বাসায় আছে। আমরা বাসায় আমরা দুজনেই থাকি, তাই না? তো তুই হুম। যদি একটু সাহায্য করিস তাহলে ঘরটা আরো সুন্দর গোছানো থাকে। দিন শেষে পরিপাটি একটা ঘর দেখলেও তো মনটা ভালো লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি কালকে একটু আগে আগে ফিরবো, ঘরটাও গুছিয়ে রাখবো, একদম তোর মনের মতো পারফেক্ট করে। তুই এখন তুই তারপর একটু রেস্ট নিস। সবকিছু পারফেক্ট না হলেও চলবে। কাজের সময় তুই পাশে থাকলে আমার মনটা এমনিতেই হালকা লাগে, কাজকে আর বার্ডেন মনে হয় না। আচ্ছা, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ঘরটা গোছাচ্ছি। তারপর আমরা একসাথে রান্না করব, ঠিক আছে? থ্যাংক ইউ রে আমাকে বোঝার জন্য। তোকে অনেক অনেক থ্যাঙ্কস, প্রতিদিন কত মজার মজার রান্না করিস আমার জন্য। আচ্ছা, আজকে কি খাবি বল? এই বাইরে না বৃষ্টি হচ্ছে, জানিস আমি ইউটিউবে খিচুড়ি রান্না করা শিখেছি। চল আজকে আমি তোকে রান্না করে খাওয়াবো। সত্যি নাকি? তোর এই প্রতিভার কথা তো জানতামই না, চল তাহলে। আচ্ছা, চল। থ্যাংক ইউ সো মাচ মাই টিম। ওকে, এখন আমরা এখানে যারা গত সপ্তাহে জয়েন করেছিলাম, কি খেয়াল করেছি? চারটা উপাদান আমরা শিখেছিলাম যেটার মধ্য দিয়ে আমরা নন ভায়োলেন্টলি কমিউনিকেশন করতে পারি। এখানে কি কি খেয়াল করছি, চারটা উপাদানের নাম যদি আমরা এখানে চ্যাট বক্সে লিখে ফেলি, কি কি দেখেছি এখানে, কি দেখেছি এবং শুনেছি। ওকে, একে অপরকে বুঝতে পেরেছে। অবজারভেশন, ভেরি গুড। অবজারভেশন। সেকেন্ডটা কি ছিল, কি বলেছে? দ্বিতীয় কম্পোনেন্ট ফিলিংস, ভেরি গুড। অনুভূতি, হ্যাঁ। থার্ড নিড, ভেরি গুড, নিড, চাহিদা, ডিমান্ড। 5 নম্বর অনুরোধ, রিকোয়েস্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। আপনারা খুব ভালো শিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি এখন আবার একটুখানি ব্যাখ্যা করি। ভেরি গুড। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখেছি যে যখন আমরা কমিউনিকেশন করব, এই বড় বোন ছোট বোনের মধ্যে যেই আলোচনাটা হয়েছে এখন স্বাস্থ্যকর উপায়ে, সেটি হচ্ছে বড় বোনকে বুঝতে পেরেছে ছোট বোন, সেখানে অনেকগুলো কাজ ছিল। তাহলে সে খেয়াল করেছে, চোখ দিয়ে দেখেছে, কান দিয়ে শুনেছে, খেয়াল করেছে যে কাজ হয়নি, কিন্তু সে রাগ করেনি, কোনো ধরনের লেভেলিংও করেনি। এই যে আগে এতগুলো কথা বলেছে, অলস, বেয়াদব, রানী, দায়িত্বহীন, এক্সেট্রা, এগুলো না বলে তারা একটা কনভারসেশন করেছে খুবই স্বাস্থ্যকর উপায়ে। তার মানে কি দেখছে এবং শুনছে সেটা সে স্পষ্টভাবে বলেছে, যে আমি দেখতে পাচ্ছি যে রান্না হচ্ছে না, দেখতে পাচ্ছি ঘরটা ময়লা। তুমি যদি মোবাইল নিয়ে বসে থাকো তখন আমার কষ্ট লাগে, বিরক্ত লাগে। অনুভূতি। আমি যেটা চাচ্ছি, যেহেতু অনেকগুলো কাজ, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা খুব তাড়াতাড়ি একসাথে কাজগুলো কমপ্লিট করতে পারি। তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে? ভেরি গুড, একজন লিখেছেন, চারটি উপাদান খুব সুন্দর করে লিখেছেন। পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন বা চাহিদা এবং অনুরোধ করা। পারফেক্ট। অনুরোধ করা, ডিমান্ড করা না। পরে আমরা আরেকটি কম্পোনেন্ট শিখবো ডিমান্ড নিয়ে। এখন আমরা তাহলে সেকেন্ড যে পয়েন্ট, সে পয়েন্টে যাই। আমরা যদি আবার সেই স্লাইডটি দেখি, সেখানে কি দেখতে পাচ্ছি? এই লিস্টের সবার নিচে একটি শব্দ আছে, তুলনা করা। তুলনা করা, এইটা আসলে আমাদের অনেক ক্ষতি করে।
তাহলে আমরা প্রথমেই কি ক্ষতি করে সেটা আমরা রোল প্লের মধ্য থেকে আইডেন্টিফাই করি, তারপর এটা থেকে বের হওয়ার জন্য আমাদের কি করা উচিত সেটা নিয়ে আমরা শিখব এবং আমরা চর্চা করব। তাহলে সহিংসতার আরেকটি বিষয় হচ্ছে তুলনা করা। তুলনা দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে যদি আমাদের যেমন পিতামাতারা যদি সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা করে, সেটা এক ধরনের তুলনা। আবার তুলনা হতে পারে আমরা নিজেরাই অন্যদের সাথে তুলনা করি। তাহলে আমরা এখন একটু আবার রোল প্লে দেখি, খুব মনোযোগ দিয়ে দেখব এবং আবার চ্যাট বক্সে আমরা লিখব যে কি কি শব্দ দেখছি যেগুলো তুলনাকে নির্দেশ করছে, তুলনা করছে। আমি রিকোয়েস্ট করি সবাই যদি মাইক্রোফোনটা মিউট করি। থ্যাংক ইউ। মাইক্রোফোন মিউট করি, থ্যাংক ইউ। আপনি আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা নিপু। সুমাইয়া, হ্যাঁ, আমি আছি। শুরু করো। ওকে, আমরা শুরু করি। এই, তোর ফোন ল্যাপটপ সব দে। খবরদার, একদম বাধা দেওয়ার চেষ্টা করবি না। আজকে থেকে তোর সব বন্ধ। কেন মা, কি হয়েছে? আমি কি করেছি এরকম? ও, তুই জানিস না তুই কি করেছিস না? তোর রেজাল্ট দিয়েছে, তোর সেই বিষয়ে কোনো খবর নেই না? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর জন্য লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না কাউকে। তোর ক্লাসমেট তাসনিম, সারা, তোর কাজিন যারা, ওরা সবাই A+ পেয়েছে। তোর রেজাল্টের কি খবর? মা, আমি ভয় পেয়েছিলাম প্রশ্ন দেখে, প্রশ্ন অনেক কঠিন ছিল মা। আচ্ছা, তুমি এখন আমাকে জানাচ্ছ তুমি ভয় পেয়েছিলে, প্রশ্ন অনেক কঠিন ছিল। পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি খুব দিবি ফুরফুরে মেজাজে বলেছিলে যে পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাকে কি দেইনি আমরা? কোচিং, টিউশন, ফোন, খাওয়া দাওয়া, ঘরের পরিবেশ, কোনটা তোমার বাদ ছিল? তোমাকে বারবার জিজ্ঞেস করিনি যে পড়াশোনায় কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হচ্ছে কিনা? জিজ্ঞেস করেছিলাম? তুমি তো তখন মুখে কুলু পেটে বসেছিলে। আর এখন তুমি কি বলছো? তুমি ভয় পেয়েছো, তুমি নার্ভাস হয়ে গিয়েছিলে। তোমার ফ্রেন্ডদেরকে একটু জিজ্ঞেস করে দেখো যে ওদের ফ্যামিলি ওদের পেছনে এত এফোর্ট দিয়েছে কিনা, ওদের পেছনে এত ইনভেস্ট করেছে কিনা, ওদের মা বাবা ওদের পেছনে এত খেটেছে কিনা। এই যে তুমি সব সময় শুধু তুলনা করো আমাকে অন্যের সাথে, এই জন্যই তো আমি তোমাকে কিছু বলি না। তুমি তো আমার ফিলিংস বুঝতেই চাও না, এখন তোমার সবসময় আমাকে ফিলিংস ছোট এর করো। এখন তোমার ফিলিংস এর কথা আসছে? তোমার মতো অকৃতজ্ঞ সেলফিশ মেয়ে আমি দ্বিতীয়টা দেখি না। এত দায়িত্ব জ্ঞান আর কাণ্ড জ্ঞানহীন মেয়ে আমার মনে হয় দুনিয়াতে কারো নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, সব দোষ তো আমার, আমি ভুল করি, আমি ব্যর্থ। এছাড়া তো কিছুই নাই। তুমি তো আমাকে দিনরাত শুধু এটাই মনে করাতে থাকো যে আমারই সব দোষ। তুমি একবারও সারাদিন কি তোমার বোঝার চেষ্টা করেছো? তুমি একবারও কি বোঝার চেষ্টা করো যে আমি কি ফিল করি? কখনো করো না তুমি। না, তোমাকে সারাক্ষণ কিছু একটা বলতে গেলেই তো তোমার এইসব ড্রামা শুরু হয়ে যায়। তোমার কাছে আমরা কি চেয়েছি বাবা মা হিসেবে? একটা ভালো রেজাল্ট করো, তুমি ভালো কিছু হও, জীবনে বড় কিছু করো। বাবা মা হিসেবে অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি। তুমি কি করেছো? ফোন নিয়ে বসে থাকো, পিসি দিয়ে বসে থাকো, টিকটক করো। এমন স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমরা? তুমি জানো না যে তোমার কাছে আমরা কি চাই? তোমার পেছনে কেন এত পরিশ্রম করছি আমরা? তুমি শুধু রেজাল্ট দেখো, আমি কখনো ভালো লাগে না বললেও তুমি আমার কথাকে পাত্তা দাও না। তুমি জানতেই চাও না আমি কেমন আছি, তুমি শুধুমাত্র আমার থেকে রেজাল্টই চাও। হ্যাঁ, এই তো শুরু এটা হলো। কি? তোমার শুরু হলো, ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হলো। তুমি এখন আবার আমার মুখে মুখেও কথা বলো। কত বড় বেয়াদব তুমি! তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। এগুলো কি কোনো মায়ের আচরণ? তুমি সবসময় আমার সাথে এরকম করো। তুমি আমাকে বলো আমি ভুল, আমি ব্যর্থ, আমার আমার লজ্জা হয় না? তুমি কেন আমার সাথে এরকম করো সব সময়? তোমার সাথে কথা বলে ভুল। না না, ঠিকই আছে, সব দোষ আমার, সব দোষ তোমার আর আমার বাবার, তাই না? তুমি চাওয়ার আগেই তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, সবকিছু তোমার সামনে হাজির করে ফেলেছি। নিজেদের অপারগতা তোমার সামনে প্রকাশ করিনি কখনো যে তুমি কষ্ট পাবে। আমাদের দোষ হয়েছে না, আমাদের তো ভুল হয়েছে, সেটার খেসারত আমাদেরকে দিতে হবে না? সেটারই খেসারত দিচ্ছি আমরা। কাউকে মুখ দেখাতে পারছি না, অথচ তোমার মধ্যে বিন্দুমাত্র লজ্জা আছে? বিন্দুমাত্র তোমার মধ্যে অনুশোচনা বোধ আছে? তোমার না, রেজাল্টের লজ্জায় আমি আমার অফিসের কলিগদের সামনে মুখ দেখাতে পারি না। আত্মীয় স্বজনরা ফোন দিয়ে আমার মাথা নষ্ট করে ফেলছে। আমি কি একটা রেজাল্টের মেশিন শুধু তোমাদের A+ এনে দেবো? তোমরা কি আমাকে মানুষ মনে করবে না? তোমরা তো আমাকে মানুষ মনেই করো না। আমি কেন তোমার সাথে কথা বলছি? যাও তুমি রুম থেকে বাইরে যাও, প্লিজ আম্মু, বাইরে যাও।
ওকে। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কি দেখেছি? ভেরি গুড। সবাই এ প্লাস, ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে দেখো শুধু রেজাল্ট। হ্যাঁ, খবরদার তুলনা করা অকৃতজ্ঞ, বেয়াদব, লজ্জা নাই। তাহলে এখানে মা সন্তানকে সারাক্ষণ তুলনা করছে। আমরা মাইক্রোফোন অফ করি, কারো মাইক্রোফোন অন। থ্যাংক ইউ। ইয়েস। সেলফিশ, হ্যাঁ, এগুলো হচ্ছে জাজমেন্টাল কথাবার্তা, তুলনা করা। মুখ দেখাতে পারছি না, মা তুলনা করছে। ইনভেস্ট করেছি, হ্যাঁ, কত বড় বেয়াদব। তুলনা, বান্ধবীদের সাথে তুলনা করা, সুবিধা নিয়ে তুলনা করা। থ্যাংক ইউ। তাহলে অনেকেই খুব সুন্দর পয়েন্ট লিখেছেন যে এখানে আসলে মা অনবরত সন্তানকে তুলনা করছে এবং অতিরিক্ত প্রত্যাশা সন্তানের কাছে, এবং নো পেশেন্ট। হ্যাঁ, যে মা খুবই বিরক্ত হচ্ছে, তার কথাগুলো, তার এক্সপেক্ট, তার চাহিদাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারছে না। অবশ্যই আমাদের পিতামাতা হিসাবে, আমরা পিতামাতা হিসাবে, গুরুজন হিসাবে আমাদের সন্তানদের কাছে, ভাই বোনদের কাছে অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশাগুলো আসলে এইভাবে না বললেও চলে। সকল উপায়ে আমাদের প্রত্যাশাগুলো আমরা কি করতে পারি? ব্যক্ত করতে পারি। তাহলে আমরা যদি তুলনা করি, তখন ওই ছাত্র বা ছাত্রীর মন খুব ছোট হয়ে যায়, তখন তার আত্মবিশ্বাস একদম কমে যায়। এই মেয়েটা বলছিল, মানে মেয়ে বলছিল, তুমি কি কখনো খেয়াল করেছো আমার অনুভূতি কেমন, আমি কি অনুভব করছি, আমার কেমন লাগছে? তোমরা শুধু রেজাল্টটাই দেখছো। তাহলে সেখানে খুব খারাপভাবে তুলনা করা হচ্ছে। তার মানে অন্য বন্ধুদের সাথে, অন্য কাজিনদের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা এখন থেকে তুলনা করা থেকে বিরত থাকব। কারণ এটাও আমাদের মধ্যে সহিংসতা বাড়ায়। দেখেন, দুইজনের মধ্যে যে বাকবিতণ্ডা, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। তাহলে আমরা তুলনা করা বন্ধ করব। এখন আমরা আরেকটি রোল প্লে দেখব। কারণ তুলনা শুধু আমরা অন্যের সাথেই করি না, আমরা নিজেও নিজেকে অন্যের সাথে তুলনা করি। তাহলে সেটা আমরা একটুখানি দেখি। নিপু, সিস্টার, আমরা ওই যে আগেরটা তুই করিনি, এনবিসি তো দেখাইনি। ও ইয়েস, হ্যাঁ, আগেরটা দেখে নে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আগের হেলদি ওয়েটটা ওকে। দেখ। হ্যাঁ। হ্যাঁ, ওকে, শুরু করো সুমাইয়া। ওকে। নিপু, একটু আমার রুমে আসো তো, কথা আছে। এসেছো? হ্যাঁ মা। হ্যাঁ আসো মা, আমার বলো। পাশে এসে বসো। তোমার তো রেজাল্ট দিয়েছে, তোমার রেজাল্ট দেখে আমি তোমার বাবা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তুমি তো বুঝতে পারছো বিষয়টা, তাই না? তুমি হ্যাঁ তো মা, আমি জানো যে বুঝতে পারছি। তোমাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি, জানো না মা? হ্যাঁ মা, আমি তো নিজেও বুঝি। আর আমি নিজেও হতাশ, আসলে প্রশ্ন এত কঠিন ছিল, আমি বুঝতে পারিনি যে আমি এত খারাপ পরীক্ষা দিয়েছি মা। দেখো, প্রত্যেক পরীক্ষার পরে তুমি বলেছো তোমার পরীক্ষা ভালো হয়েছে, আমরা তো সেটা নিয়ে বসেছিলাম। আর তোমার যা যা প্রয়োজন ছিল কোনো কিছুই তো আমরা কমতি রাখিনি। বলো, তুমি কখনো কোনো কিছু কমতি পেয়েছিলে? না মা, কমতে পাইনি। ওই যে আমার কাছে সবসময় মনে হয় আমি যদি তোমাকে বলি আমি খারাপ পরীক্ষা দিয়েছি, তাহলে তোমরা বিষয়টাকে পজিটিভলি নিবে না। এই কারণে আমি বলতে পারিনি তোমাকে মা। ঠিক আছে, তোমার এই বিষয়টা আমি বুঝতে পারলাম, কিন্তু পরীক্ষার আহ আগে যখন তোমাকে টিচার দেওয়া হলো, কোচিং দেওয়া হলো, তোমাকে তখনও তো জিজ্ঞেস করেছিলাম, তাই না, যে তুমি বুঝতে পারছো কিনা? তুমি তো তখন বলেছো যে তুমি বুঝতে পারছো, তাহলে হঠাৎ করে এমন কেন হলো? মা, প্রশ্ন অনেক কঠিন ছিল, আমি যেরকম প্রিপারেশন নিয়ে গেছি সেরকম হয়নি। এই কারণে আমার পরীক্ষা খারাপ হয়েছে মা। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি বুঝলাম। কিন্তু এই যে তোমার রেজাল্ট দিলো গত পরশুদিন থেকে, তুমি এখন পর্যন্ত তোমার মধ্যে আমি আসলে কোনো সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। তুমি বন্ধুদের সাথে ঘুরছো, আড্ডা দিচ্ছো, গল্প করে বেড়াচ্ছো, ফোনে টিকটক করছো। তো
তোমার কোনো এন্টারটেইনমেন্টই বন্ধ হচ্ছে না তো। আমি আসলে তোমার এই আচরণটা আমাকে আরো বেশি হতাশ করেছে। তুমি কি এই বিষয়ে আমাকে একটু বুঝিয়ে বলবে? তুমিও তো আমার কাছে এসে বসোনি মা, তুমিও তো আমাকে একবার জিজ্ঞেস করোনি। আমি চাচ্ছিলাম তুমি আমার কাছে এসে আমাকে বলো যে আচ্ছা তুই চেষ্টা করেছিস, হয়নি তো কি হয়েছে, তুই পরের বার ভালো দিবি, কিন্তু তুমিও তো আমাকে ইগনোর করছিলে মা। আমি আসলে তোমার কথা বুঝতে চাই। মাঝে মাঝে তো আমারও মাথা ঠিক থাকে না, তাই না বলো? তুমি তো আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের লেভেলটা বুঝতে পারছো। আর তোমার জায়গায় থাকলে হয়তো আমিও নার্ভাস হয়ে যেতাম, এত কঠিন প্রশ্ন দেখে আমিও হয়তো ভয় পেতাম। কিন্তু তুমি তো জানো, তাই না, যে জীবনে একবার পরাজিত হওয়া মানে তো হাল ছেড়ে দেওয়া নয়, তাই না? তুমি কি হাল হ্যাঁ ছেড়ে মা, আমি দিচ্ছো? বুঝতে পারছি। না, আমি হাল ছেড়ে দিচ্ছি না, কিন্তু আমি চাই তুমি সবসময় আমাকে সাপোর্ট করো। তুমি প্লিজ তুলনা করাগুলো বন্ধ করে দিও। আচ্ছা, আমি তোমার কাছে চাই যে তুমি একটা ভালো কলেজে চান্স পাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি সর্বোচ্চ চেষ্টাটা করো, ফলাফল যাই আসুক না কেন তাতেই আমি খুশি। হ্যাঁ, আর এ ব্যাপারে তুমি তোমার যদি যা আমার যা পাশে হুম, বলো, আমি শুনছি। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই পরের বার ভালো রেজাল্ট নিয়ে আসবো না। আর এই ব্যাপারে তোমার যদি কোনো সাহায্য লাগে, যা যা প্রয়োজন হয়, তুমি পড়া বুঝতে পারছো না, টিউশন টিচার চেঞ্জ করতে হবে, নতুন গাইড বই লাগবে, কোচিং আরো জয়েন করতে চাও, যা যা দরকার হয় আমরা সব দিতে রাজি আছি। দেখো, কলেজ লাইফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরপরে তোমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। তুমি তো জানো যে তোমাকে হায়ার স্টাডিজ এর জন্য আমরা বাইরে পাঠাতে চাই, জানো না? তার জন্য কতটা হ্যাঁ। এফোর্ট দরকার। অলরেডি তোমার সিজিপিএ অনেক নেমে গেছে, এটাও তো তোমার তোমার জন্য একটা এখন নেগেটিভ পয়েন্ট, তাই না? তাহলে হুম। কি তুমি আমাদের সাথে কোঅপারেট করবে? হ্যাঁ, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড। তাহলে কি হয় এখানে, দুইজন ব্যক্তি যখন এখানে আলোচনা করতে পারে তখন কিন্তু কেউ কাউকে কিন্তু আঘাত করছে না এখানে। খুব সুন্দরভাবে মা তার নিজের চাহিদা বা প্রত্যাশার কথা সন্তানকে বলছে, তার অনুভূতির কথা বলছে, এবং এটা তার অনু অনুরোধের সুরে মা কথা বলছে। আর সন্তানও এই চারটা কম্পোনেন্ট মায়ের মধ্যে কি দেখতে পাচ্ছেন, তার নিজের অনুভূতি, তার অনুরোধ এবং তার চাহিদাটা মায়ের কাছে প্রকাশ করেছে। তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা এই চারটা কম্পোনেন্ট বা চারটা উপাদান ব্যবহার করব। তাহলে তুলনার ক্ষেত্রে আরেকটি যেটা আমাদের কষ্ট দেয় সেটা হচ্ছে যখন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি। আমি এখন আমার বরাবরটা তোমরা যদি রোল প্লেটা একটু শর্ট করো, কারণ আরেকটা পয়েন্ট আছে এবং গ্রুপ ওয়ার্ক করব, তখন সময় পাবো না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। ওকে, সুমাইয়া। হ্যালো, কি অবস্থা তোর? আজকাল তো তেমন একটা কথাই হয় না তোর সাথে। এই তো আছি কোনো রকম। আমি তো সারাদিন বাসায় ফ্রি থাকি, তোরাই ব্যস্ত থাকিস, তাই তো দেখা হয় না তোদের সাথে। আচ্ছা, এমন করে বলছিস কেন? তুই নিজেও তো মাস্টার্স এর ভর্তি প্রিপারেশন নিচ্ছিস, আজ এরকমই থাকিস তুই। আমার একটা প্রিপারেশন, প্রিপারেশন নিলেও যা না নিলেও যা। এই যে পরীক্ষাতে খারাপ করলাম, তারপরে আমার কি কোনো দরকার আছে আরেকবার প্রিপারেশন নেওয়ার? শুধু শুধু বৃথা চেষ্টাগুলো করছি আমি। আচ্ছা, তোর কি হয়েছে বল দেখি। তুই তো এমন বিহেভ করিস না কখনো, তুই তো সবসময় অনেক বেশি পজিটিভ থাকিস। কই, কিছুই তো হয়নি আমার। আমার সাথে আসলে কিছু হচ্ছেই না, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। তুই দেখ আশেপাশে সবাই, কেউ স্কলারশিপ নিয়ে ইউরোপে যাচ্ছে, কেউ আমার পছন্দের সাবজেক্টে পড়ছে, অথচ ওকে আমি ঠিক মতো পড়তেও দেখিনি। আর ও এখন আমার পছন্দের সাবজেক্টে পড়ছে। এসবের পর আমার মনে হয় আমাকে দিয়ে কিছুই হবে না। আচ্ছা শোন, তুই এত টেনশন নিস না, এত টেনশন নিচ্ছিস কেন বলতো? সবকিছু সময় হলে ঠিক ঠিক হয়ে যাবে, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে তো, না? কোথায়? আমি তো আমার সময় দেখতেই পারছি না। আর তুই বলিস টেনশন নিস না, তোর জন্য যেটা বলার ইজি, কারণ তুই তো সেটেল। তুই কি আমার দুঃখটা বুঝবি? মনে তো হচ্ছে না। আসলে আমি নিজেও বুঝি না, আমি কি কোথাও কোনো কম শ্রম দিয়েছি? মোটেও তো না। আমি পড়া ফাঁকি দিইনি, আমি তোদের সাথে আড্ডা বাদ দিয়ে পড়ালেখা করছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি একদম হারিয়ে গেছি, আমার কোনো অস্তিত্ব নেই।
আমি আসলে এভাবে মিন করিনি রে, তুই প্লিজ কষ্ট পাস না। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। না, আমার মনে হয় না তুই বুঝতে পারছিস। আমার মনে হয় না কেউই আমার কথা বুঝতে পারছে, কারণ তোরা যদি বুঝতিস তোরা আমাকে জ্ঞান দিতে আসতি না। আচ্ছা তুই ফোনটা কাট, তোমার খুব বিরক্ত লাগছে, তুই ফোনটা কাট, বাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একজন, এই দুই বান্ধবীর মধ্যে একজন ফেসবুকে তার অন্যান্য বান্ধবীদেরকে কি করেছে, খুব শাইন করতে দেখে সে নিজেকে তুলনা করছে যে ওরা এত দূর এগিয়ে গেছে, আমি কিছুই করতে পারি না। তা আমি এখন আপনারা যারা আছেন আমার সামনে অডিয়েন্স, প্রত্যেককে একটুখানি রিফ্লেক্ট করতে বলবো যে জীবনে কোন একটা মুহূর্ত আসছে বা এখনো আমরা কি নিজেকে অন্যের সাথে তুলনা করছি? তুলনা যখন করি আমার ভিতরে অনুভূতিটা কি হয়? তুলনা হতে পারে নিজের সৌন্দর্য নিয়ে, অন্যের মেধা নিয়ে, কিংবা অর্থকড়ি নিয়ে, লাইফস্টাইল নিয়ে, ক্যারিয়ার নিয়ে। যখন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি তখন কেমন লাগে? তাহলে আমরা যেটা দেখি যে তুলনা করলে যদি আমরা আমাদের চেয়ে যারা ভালো অবস্থানে আছে তাদের সাথে তুলনা করি, তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায়, তখন আমরা হীনমন্যতায় ভুগি। এটাকে বলা আপওয়ার্ড, যে যে কম্প্যারিজন। আরেকটা হচ্ছে ডাউনওয়ার্ড কম্প্যারিজন। আমাদের চেয়ে খারাপ অবস্থায় যারা আছে তাদের সাথে যখন আমরা তুলনা করি তখন আমাদের ভালো লাগে। তবে আমরা বলবো কোনোভাবেই তুলনা আমাদেরকে ভালো রেজাল্ট দেয় না। তাই আমাদের চেয়ে যারা ভালো আছে তাদের সাথেও তুলনা করব না, আমাদের চেয়ে যারা খারাপ আছে তাদের সাথেও তুলনা করব না। তবে আমাদের সাথে যারা খারাপ আছে, আমাদের চেয়ে খারাপ আছে, তাদের কথা চিন্তা করে আমরা কৃতজ্ঞ থাকতে পারি সৃষ্টিকর্তার কাছে, কিন্তু আমরা তুলনা করে নিজেদেরকে আমরা বড় মনে করব না, প্রাউড ফিল করব না। তাহলে আমরা দেখেছি প্রথমে কি করেছি, যে সমালোচনা, তারপর হচ্ছে লেভেলিং করা, অন্যের সাথে তুলনা করা, অন্যকে অপমান করে কথা বলা, এগুলো সবই আমাদের কথোপকথনে বা আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করে। সে সাথে আমরা এটাও দেখেছি যে তুলনা আমাদেরকে অনেক ক্ষতি করে। তো এখন আমরা আরেকটি পদ্ধতি যাব, আমরা একটু শর্ট করব যেন গ্রুপ ওয়ার্কে যেতে পারি। সেটি হচ্ছে, অনেক সময় আমরা কি করি, কাউকে অনুরোধ না করে দাবি করি। এই অনুরোধ না করে দাবি যখন করি তখনও আমাদের সম্পর্কের অবনতি হয়। ডিমান্ড করা, তাহলে এই ব্যাপারে আমরা একটুখানি দেখি। আমার কোলাবোরেটর সুমাইয়া, সুমাইয়া। হ্যাঁ, আছি আমি। হ্যাঁ। হ্যালো, কেমন আছিস তুই? আজকাল কথাই হয় না তোর সাথে, খুব মিস করছি তোকে। এই তো আছি কোনোভাবে, মাঝে মাঝে মনে হয় তোরা সবাই অনেক ব্যস্ত, তাই আর তোদের সাথে কথা বলা হয় না। কিন্তু তুই খুব একা, একা অনুভব করি রে। তুই অনেক একা অনুভব করছিস? আমার খুব খারাপ হুম। লাগছে রে। আমার ইচ্ছে ছিল তোকে আর একটু সময় দেওয়ার, তোর সাথে একটু কথা বলার, কিন্তু সময় করে উঠতেই পারছি না। তুই তো জানিসই কত ব্যস্ত থাকি, তাই না? আচ্ছা তুই কি বলবি, কি সমস্যা হয়েছে? তো জানিসই মাস্টার্স এর প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু সেখানে অ্যাডমিশন হলো না। এখন যখন আশেপাশে সবাইকে ভালো ভালো জায়গায় যেতে দেখছি, তো নিজের মধ্যে কেমন যেন একটা হতাশা কাজ করছে, মনে হয় যে কিছু হবে। তো এই ফিলিংসটা আমার একদমই হচ্ছে না রে। আচ্ছা শোন, তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি। তোর কষ্ট, হতাশা একদমই লজিক্যাল। তুই অনেক পরিশ্রম করেছিস, আর হয়তো এই মুহূর্তে তোর স্বীকৃতি, সাফল্যের প্রয়োজনও ছিল। আমি আসলে তোর পাশে থাকতে চাই রে। তুই যদি আমাকে একটু সময় দিস, একটু মন খুলে আমার সাথে কথা বলতে কমফোর্টেবল
করিস। এই যে তোর এই কথাটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তুই একদিন সময় করে আয়, দেখা করি। তোর সাথে কথা বললে আমার মনে হচ্ছে যে আসলে একটু হালকা অনুভব করবো। তুই কবে পারবি আমার আসতে? কাছে আমার কাছে সময় আছে, তুই কবে ফ্রি আছিস বল, তুই আমাকে টেক্সট করে দিস, আমরা ওইখানেই দেখা করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নিজের তাহলে যত্ন রাখি নিস। আজকে। ওকে, বাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা এখানে নন জাজমেন্টালি কথা বলেছি, অনুরোধের সুরে আমরা কথা বলেছি। তাহলে এটা আমাদেরকে সম্পর্ক ভালো রাখে। তবে আমরা লাস্ট যে অংশটুকু, সেখানে আমি ডিমান্ডটা আমি নিজে ব্যাখ্যা করি রোল প্লে ছাড়া। সেখানে হচ্ছে যে অনেক সময় আমরা অন্যদের কাছে কোনো কাজ করার জন্য অনুরোধ না করে আমরা কি করি, ডিমান্ড করি। ডিমান্ড যদি করি, ডিমান্ড মানে কি, যখন সন্তানকে আমরা বলি তোমাকে এখন বই পড়তে হবে, তুমি এখন মোবাইল বন্ধ করো, তুমি এখন বাইরে যেতেই পারবে না, তুমি এখন খেলতেই পারবে না, বা তুমি এটা এখন করো। এই যে আমাদের টোন এবং অর্ডারের মধ্য দিয়ে আমরা কি করি, দাবি করি, তখনও আমাদের সম্পর্ক নষ্ট হয়। তাহলে মার্শাল রোসেনবার্গ তিনি যেটা বলেছেন, আমরা আসলে অনুরোধের সুরে কথা বলতে পারি। আমরা এখন সন্তানকে বলতে পারি যে তুমি এখন মোবাইলটা যদি রেখে পড়তে বসো তাহলে ভালো হয়, তুমি কি মোবাইলটা রাখতে পারো? বা আমরা যদি বোনের কাছে সাহায্য চাই, বোনকে আমরা বলতে পারি যে দেখো অনেকগুলো কাপড় চোপড় অগোছালো আছে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? কিংবা যদি স্বামী স্ত্রী অফিস থেকে আসে এবং এসে দেখে যে সন্তানকে একজনকে পড়াতে হবে, আরেকজন হয়তো বা রান্না বান্না করবে, সেখানে কি বলতে পারি যে তুমি একটু বাবুকে পড়াও আর আমি তাহলে রান্নাঘরটা সামলাই, তুমি কি পড়াতে পারবে, একটু সময় দিতে পারবে? তাহলে অনুরোধের সুরে আমরা কথা বলবো। কিন্তু আমরা যে অস্বাস্থ্যকর উপায়ে কথা বলি, ডিমান্ড করি, তুমি কেন করছো না, তোমার করা উচিত, তুমি সবসময় এরকম করো, কোনো সময় তুমি আমাকে সাহায্য করো না, তখন এগুলো হয় ডিমান্ডিং বা দাবির ল্যাঙ্গুয়েজ। এই দাবি না করে আমরা অনুরোধের সুরে আমরা কথা বলবো। তাহলে আমরা আজ যেটা দেখেছি, আমরা কয়েকটা পয়েন্ট দেখেছি। সেটি হচ্ছে এই তুলনা না করে আমরা এটা থেকে বের হয়ে আসার জন্য কিছু কাজ শিখেছি। আরেকটি হচ্ছে দাবি না করে আমরা কি করব, রিকোয়েস্টের অনুরোধের সুরে করব। আমরা এখানে নাটিকাটি বাদ দেব যেহেতু আমাদের সময় কম। আমরা অনুরোধের সুরে, আমাদের কণ্ঠস্বর যেন খুব জেন্টেল হয় এবং অনুরোধ করে আমরা কথা বলি। এখন আমরা একটা দলীয় আলোচনায় যাব। আপনারা যদি এই স্ক্রিনশটটা নেন, দলীয় আলোচনা পরে আমরা একটু আলোচনা করব, আপনারা উপস্থাপন করবেন, কারণ আমি বুঝতে চাচ্ছি যে আপনারা আসলে আমাদের আজকের সেশনটা কতটুকু বুঝতে পেরেছেন এবং কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন। তাহলে আমি যখন আপনারা এখানে 77 জন আছেন, 76 জন, আমি এখানে মোট 10টা ভাগ করব, 10টা গ্রুপ। 10 গ্রুপে আপনারা গ্রুপ 1 এবং 2-তে প্রথম 2 গ্রুপে আলোচনা করবেন শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এই যে আজ যে কোম্পানিগুলো শিখেছি এখান থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে কাজে লাগাতে পারেন। আমি যদি কিছু একটু আইডিয়া দিই আপনাদেরকে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সহপাঠীর সাথে হতে পারে, শিক্ষক মন্ডলীর সাথে হতে পারে, পিয়ন বা দারোয়ানের সাথে হতে পারে, বা চতুর্থ শ্রেণীর আরো যারা কর্মী আছে তাদের সাথে হতে পারে। কি করতে পারি আমরা এই কয়েকটি কম্পোনেন্টের মধ্য দিয়ে, যেগুলো আমরা আজ শিখেছি, যেমন তুলনা না করা বা লেভেলিং না করা, ক্রিটিসাইজ না করা, এবং শেষে যেটা সে ডিমান্ড না করা। এই কয়েকটা পয়েন্ট দিয়ে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি সেটা আলোচনা করবেন, তারপর আমরা উপস্থাপন করব। গ্রুপ 2 এবং 3 আপনারা করবেন হচ্ছে দোকানে বা বাজারে, যেমন দোকানে যখন যান, বাজারে যে জিনিস কিনতে যান, বা রেস্টুরেন্টে কোনো খাবারের অর্ডার দেন, বা চায়ের দোকানে যান, বা বিস্কিট কিনেন, বা মুদির দোকানে, সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন গ্রুপ 3 এবং 4। গ্রুপ 5 এবং 6 আপনারা আলোচনা করবেন রাস্তাঘাটে, যখন আপনি রাস্তাঘাটে হাঁটেন বা ওভারব্রিজে হাঁটেন, বাসে যান, রিক্সাওয়ালা
রিক্সায় চড়েন বা ভাড়া মিটান, টিকিট কাউন্টারে যান বা ট্রেনে ওঠেন, মানে রাস্তাঘাট সংক্রান্ত, এটা নিয়ে আপনারা করবেন গ্রুপ, কি বলেছি, 3 and 4, 1 2 3 4, না সরি 4 and 5, 6 and 7 করবেন হচ্ছে বাসায়। বাসাতে হয় যেমন থালাবাটি নিয়ে হতে পারে, ঘর গোছানো হতে পারে, টেলিভিশন দেখা নিয়ে, মোবাইল ইউজ নিয়ে, এই ধরনের ব্যাপার নিয়ে আপনারা করতে পারেন। এবং শেষের দুটা গ্রুপ আপনারা 9 10 আপনারা করবেন হচ্ছে অফিসের, অফিস সেটিং এ, যেমন রিপোর্ট লেখা, তারপর হচ্ছে ব্রেক টাইম, ছুটি না দেওয়া বা দেওয়া, প্রমোশন আটকানো বা প্রমোশন দেওয়া, সহকর্মীর সাথে, এই ধরনের কনটেক্সটে আপনারা এগুলো ব্যবহার করবেন। তাহলে আপনাদের আলোচনার টাইম হবে 7 মিনিট, তারপর আমরা প্রেজেন্টেশনের জন্য কয়েক মিনিট রাখবো, 5 মিনিটের মতো। ওকে, তাহলে আমি এখন গ্রুপ ভাগ করছি। গ্রুপ ভাগ হইতে প্রায় 40 সেকেন্ড সময় লাগবে, আপনারা যার যার গ্রুপে চলে যাবেন। গুলো ফলো করে কনভারসেশন করতে পারি। জি জি, তাহলে বলেন। উম, কিভাবে করা যায় আমরা একটু বলি, তাহলে আলোচনা করি। জি জি, বলেন বলেন, শুনছি। উম, জি বলেন, শুনছি। জি, শুনতে পাচ্ছি। তো এখানে হচ্ছে যে কিসের মধ্যে করলে ভালো হবে, শিক্ষকদের মধ্যে নাকি হচ্ছে যে আহ শিক্ষার্থী, তারপরে আছে এখানে কর্মচারী যারা আছে। উম, করেন একটা শিক্ষকদের সাথে বা কর্মচারীদের সাথে করি, জি, কর্মচারীদের সাথে করি। যে কর্মচারীদেরকে কম- নিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। জি বলেন, একটু শুরু করুন। জি একটু শুরু করুন, ফারজানা ম্যাডাম। এখানে হচ্ছে যে আহ, কর্মচারীদেরকে আহ আমরা হচ্ছে যে যখন শিক্ষকরা অফিসে, যখন যে অফিসে আমরা বসি বা আমাদের। হ্যাঁ, ওইটা করতে পারেন, আমার মনে হয় এটা একটা ভালো টপিক হতে পারে। তাহলে আমরাও তো ওই একই ভাবে না, যে আমরা যখন কোঅপারেট না করি তখন আমাদের আচরণটা কেমন থাকে, আমরা কি ধরনের কথা বলি, সেই কথাগুলো আমরা একটা নোট করতে পারি। আর যখন আমরা কোঅপারেট করি তখন আমাদের এই কথাবার্তার টোন কেমন হয়, এই বিষয়গুলো। তাই তো, মূলত তো এটাই আজকের বিষয়। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমরা বাসার কাজ নিয়ে আমরা দুইজনের মধ্যে কথোপকথন সেটা আমরা নোট করি, যে আমরা কেমন করে কথা বলতে পারি আর কি বাসায়। যখন আমরা কোঅপারেট না করি তখন আমরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, আর যখন কোঅপারেট করার মানসিকতা থাকে। ওকে, আমরা এখন লার্জ গ্রুপে ফিরে এসেছি। হুম, এখন প্রত্যেক গ্রুপ থেকে যদি একজন একটা করে এক্সাম্পল নিয়ে আসেন, আপনাদের আলোচনার ফসল, একটা করে এক্সাম্পল। ইমন, হ্যাঁ প্লিজ আনমিউট করে বলেন। হ্যাঁ, প্রত্যেক গ্রুপ থেকে আমরা হ্যান্ড রেজ করে একজন করে। হ্যাঁ, ইমন। আসসালামু আলাইকুম সিস্টার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ,
সিস্টার, আমি রুম 2-তে ছিলাম এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলার ব্যাপারটা ছিল। তো আমাদের কনটেক্সটটা যেটা ছিল যে আমরা আসলে সকালে যখন ভার্সিটিতে গেলাম, তো আমাদের যে ভার্সিটিতে কিছু হেল্পিং হ্যান্ড থাকে যারা সবকিছু ক্লিন করে, তো উনি হচ্ছে ক্লিন করতেছিল। তো আমরা ওই দিক দিয়ে যাওয়ার পর উনি খুব চিৎকার চেঁচামেচি করলো। হ্যাঁ। এটা ছিল ব্যাপারটা। তখন আমাদের তাদের সাথে কথা হলো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম পর্যবেক্ষণটা মানে এমন ছিল যে আসলে উনি এর আগেও অনেকবার ক্লিন করেছে, ওই দিক দিয়ে যাতায়াত করার কারণে বারবার সেটা নষ্ট হচ্ছে এবং সে কারণে সে রেগে গেল। এবং সেই ক্ষেত্রে অনুভূতিটা কাজ করলো যেহেতু সকাল সকাল সে খুব রেগে গেল, তো ওই সেদিক থেকে আমাদেরও একটা খারাপ অনুভূতি কাজ করতেছিল। এরপরে হচ্ছে আমরা তাকে আমার চাহিদাটা বললাম যে আসলে এই করিডোর ছাড়া আর কোনো রাস্তা নেই যাওয়ার ক্লাসে, হুম। এদিক দিয়েই যেতে হবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাকে আসলে অনুরোধ করলাম যে আপনি হয়তো বা মুছে আমাদের জন্য আমাদের একটু বলতে পারেন যে 1 মিনিট অপেক্ষা করেন, আমি মুছে নেই, অথবা আমরা আসলে চলে যাওয়ার পর আপনি একবারে মুছে ফেলতে পারেন। এইটা ছিল পুরো ব্যাপারটা আমাদের। ওকে, ভেরি গুড। হ্যাঁ, তো যদি একবারেই বলেন উনাকে, ধরেন আমি কাজের মহিলা, এখন আমি ক্লিনিং করছি, এখন আপনি আমাকে বলেন তো কথাটা কিভাবে বলবেন, মানে কোনো বিশ্লেষণ না করে সরাসরি আমাকে বলেন। হ্যাঁ, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে বারবার ক্লিন করার কারণে আপনি হয়তো রাগান্বিত হয়ে গেছেন, কিন্তু আসলে দেখুন আমাদের তো এই রাস্তা ছাড়া কোনো যাওয়ার রাস্তা নেই। সেই ব্যাপারটা যদি আপনি একটু মাথায় রেখে আমরাও আপনার ব্যাপারটা দেখলাম, আমরা আসলে কিছুক্ষণ আপনি আমাদের বলতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করেন, অথবা আপনার আমরা সবাই চলে গেলে আপনি যদি মুছেন তাহলে মনে হয় আপনারও কষ্টটা কম হবে। সেক্ষেত্রে মনে হয় আপনারও কষ্টটা আপনারও সুবিধা হলো এবং আমাদেরও মনে হয় সুবিধা হবে। সকাল সকাল চিৎকার চেঁচামেচি তো আসলে দুজনের একজনেরও ভালো লাগছে না। পারফেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মন, খুবই ভালো হয়েছে, চমৎকার, চমৎকার। তামান্না ধন্যবাদ সিস্টার। বলেছেন, থ্যাংক ইউ। তামান্না নেক্সট। অন্যেরও হাত তুলি, হ্যাঁ। তামান্না, ইয়েস। কনটেক্সটটা কি? হ্যাঁ, তারপর রেইমন্ড, হ্যাঁ। নেক্সট। হ্যালো, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে ওয়েলকাম। আমরা ছিলাম 7 নাম্বার গ্রুপে। আমাদের টপিকটা ছিল অফিস নিয়ে। তো আমাদের সিচুয়েশনটা ছিল হচ্ছে আমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক করতে দেওয়া হয়েছিল অফিস থেকে। তো আমার প্রেজেন্ট করার কথা, কিন্তু একটা ব্যক্তিগত কারণে আমি অফিসে পৌঁছাতে পারছি না টাইমলি। তো আমি আমার গ্রুপের সাথে আলোচনা করছিলাম যে তারা যেন তাৎক্ষণিকভাবে দায়িত্বটা নেয় এবং প্রেজেন্ট করা শুরু করে। এবং তারা আমাকে খুব প্রেস করেছে এবং উৎসাহ দিয়েছে এবং সান্ত্বনাও দিয়েছে যে আমি যেন মানে চেষ্টা করি দ্রুত পৌঁছাতে, এবং আমাকে মানে চিন্তা করতে নিষেধ করেছে। এবং আমিও তাদেরকে বলেছি যে এর আগে অন্যান্য গ্রুপ প্রেজেন্টেশনে যারা ছিল তারা খুব ভালো করেছিল, এবং আমি বিশ্বাস করি যে প্রেজেন্টেশনটা ওরা চালিয়ে নিতে পারবে সুন্দরভাবে। এবং তারা আমাকে উৎসাহ দিয়েছে যে টাইমলি চলে আসতে পারলে আমিও তাদের সাথে অংশগ্রহণ করতে পারবো। আর আমারও একটা ইয়ে ছিল যে আম, যেমন আমি অনলাইনে থাকবো মিটিং এ, এবং টুকটাক কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সাথে সাথে তাদেরকে জানাতে পারবো। এবং বারবার আমাদের গ্রুপের অন্যান্যরা আমাকে সান্ত্বনা দিচ্ছিল, এবং প্রেজেন্টেশনটা যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় এটার ব্যাপারে সবাই আশাবাদী ছিল। এরকম আর কি, আমরা কাউকেই কেউ লেবেলিং করি নাই বা কোনো ধরনের ডিমান্ডও ছিল না, কিন্তু সবার প্রতি সবার সহানুভূতি ছিল। এটা ছিল আমাদের আর কি। পারফেক্ট। ধন্যবাদ। হ্যাঁ, ডিমান্ড না করে রিকোয়েস্টেড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেমন, জি। তারপর ফারজানা, ইয়েস। গুড ইভিনিং সিস্টার। গুড ইভিনিং। আমি ছিলাম 4 নাম্বার গ্রুপে। আমার গ্রুপের সদস্যদেরকে ধন্যবাদ তাদের কন্ট্রিবিউশনের জন্য। আমাদের বিষয় ছিল বাসায়, হুম, মানে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভাবটা নিয়ে। হুম, তো দেখা গিয়েছে যে স্বামী অফিস থেকে সেই মোবাইল নিয়ে বসেছে, স্ত্রী হয়তো এটা ভালো লাগেনি, হুম, কারণ তিনি সারাদিন অনেক পরিশ্রম করেন, অনেক সকালবেলায় উঠেন। তো সবকিছু মিলাই তার রিয়াকশনটা খুব একটা ভালো ছিল না স্বামীর প্রতি। সে দেখা গেছে যে খুবই নেগেটিভলি রিয়াক্ট করেছে যে তুমি অফিস থেকে এসেছো, কেবল এসেই মোবাইল নিয়ে বসে আছো, পরিবার কিভাবে চলে এই দিক দিয়ে একটু খেয়াল করো না। তো স্বামী বলতেছে তুমি শুধু তোমারটাই দেখছো, আমি তো অফিসে অনেক পরিশ্রম করি, আমারও তো অনেক খাটনি আছে, রাস্তা দিয়ে অনেক কষ্ট করে আসতে হয়। তো হুম, তুমি শুধু তোমারটাই ভাবলে, কিন্তু আমারটা তুমি ভাবলে না। হুম, হুম, হুম। এতে করে পারস্পরিক কথোপকথনে দেখা গেছে তাদের সম্পর্কের অবনতি ঘটছিল। হ্যাঁ, তো সেটা আসলে কারোর কাছে প্রত্যাশিত না। সেই আচরণটাই যদি এমনটা হতো যে স্বামী আসার পরে স্ত্রী হয়তো বললো যে অনেক খাটুনি গিয়েছে তোমার, একটু ফ্যানের নিচে বসো, আমি একটু পানি এনে দেই। হুম, তো স্বামী হয়তো বলতে পারে যে তুমি তো আসলে তুমিও তো কম খাটো না, সেই সকালে আমি দেখলাম আমরা শুয়েছিলাম কিন্তু তুমি উঠে এই ব্রেকফাস্ট তৈরি করছিলে। তো এই হুম, বিষয়গুলো তো আমি দেখি, তুমিও তো অনেক পরিশ্রম করো, ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসি পানিটা।
তারপরে হয়তো রান্না করে, ঠিক আছে তুমি গিয়েছো আমিও চলো তোমাকে কিভাবে হেল্প করতে পারি বলো। এই যে পারস্পরিক মানসিকতাটা, এই জিনিসটাই দেখা গেছে কি যে পারস্পরিক সম্পর্কটা আরো বৃদ্ধি করে, পারিবারিক বন্ডেজটা আরো সুদৃঢ় করে এবং মনের প্রশান্তি বাড়ায়, যেটা কিনা আলটিমেটলি আমাদের সুস্বাস্থ্যেরও একটা কারণ হয়। তো এরকমই আসলে আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ। ফারজানা। গুড নাইট সিস্টার। সিস্টার, আমরা গ্রুপ ওয়ানে ছিলাম এবং আমাদের বিষয়টা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা এখানে যেটা করেছি যে আমরা টিচার ছিলাম এবং অফিস রুমে যখন আমরা যাই, আমাদের যেখানে আমরা বসি, তো সেখানে গিয়ে চেয়ার টেবিলে কিছু ময়লা দেখতে পাই। তখন আমাদের যে ক্লিনার ছিল তাকে ডেকে বলি যে তুমি হয়তোবা খেয়াল করনি আমাদের চেয়ার টেবিল গুলোতে ময়লা, বুঝি তোমার সারাদিন অনেক কাজ, অনেক ব্যস্ত থাকো, তারপরেও একটু খেয়াল করা উচিত ছিল। যাই হোক, তুমি সারাদিন অনেক ব্যস্ত থাকো। আম, তো হচ্ছে যে যেহেতু পরিচ্ছন্নতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সারাদিন আমাদের এখানে থাকতে হয়, আমাদের স্টুডেন্টরা আসে, গার্ডিয়ানরা আসে, আমাদের একটা ভালো ক্লিন পরিবেশ দরকার এবং এর ফলে আমাদের এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি যদি আমাদের এই টেবিল এবং চেয়ার গুলো একটু ক্লিন করে দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তুমি কি এটা করতে পারো? ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, খুব সুন্দর করে অনুরোধ অনুরোধ করে কথা বলেছেন। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ফারজানা, আমাদের গ্রুপের জন্য। থ্যাংক ইউ সিস্টার। ভেরি গুড। হ্যাঁ, very good. তো এই তো, এই ছিল আমাদের। হ্যাঁ, সব দল এখন মনে হয় রেডি না এবং নেওয়া সম্ভব হবে না। তবে আমি আপনাদের এই 4 জনের 5 জনের কথা শুনে বুঝতে পারলাম যে আপনারা কনসেপ্টটা সুন্দরভাবে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে এখন থেকে আমরা এইভাবে কমিউনিকেট করব, কাউকে জাজ করে না, কাউকে লেভেলিং করে না, রিকোয়েস্টের সুরে, ডিমান্ড না, রিকোয়েস্টের সুরে কথা বলবো। অনুরোধ করে করলে আমরা আসবো যে যে মধুর ভাবে কথা বললে আমরা অনেক কিছু আদায় করে নিতে পারি। যেখানে আমরা ডিমান্ড করব, হার্শ ভাবে কথা বলবো, মানুষকে জাজ করব, এত এত অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেখানে আমাদের সম্পর্ক অনেক অবনতি হয়। তাহলে আমরা এখন থেকে এই 1 সপ্তাহ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা প্রত্যেকেই এই 1 সপ্তাহ আমরা কি করব, খুব সচেতন থাকব। নিজেদেরকে আমরা কি করব, যাচাই করব, রিফ্লেক্ট করব যে আমরা এই ধরনের কথা কয়টা বলি। তাহলে যখন আমরা সচেতন হব তখনই আমরা এটা থেকে বিরত থাকার জন্য স্টেপ নেব এবং সুন্দরভাবে আমাদের 4টা কম্পোনেন্ট ব্যবহার করব। কি দেখছি, পর্যবেক্ষণ, কি দেখছি, শুনছি, অনুভব করছি, সেটা বলবো। এটা দেখার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যে রিয়াকশনটা হয়, অনুভূতি বা ফিলিংস, সেটা বলবো। তারপরে হচ্ছে আমাদের কি চাহিদা, আমরা কি চাই, প্রত্যাশাটা কি, সেটা আমরা বলবো এবং অনুরোধের সুরে কথা বলবো। তাহলে এইভাবে যদি আমরা কথা বলি তাহলে আমাদের সম্পর্কের উন্নয়ন হবে। তাহলে যারা গত সপ্তাহে জয়েন করেছেন তারা আমি আশা করি প্র্যাকটিস করছেন। আর কয়েকজন এখানে মেসেজ লিখেছেন যে গত সপ্তাহে যারা মিস করেছে ক্লাসটা কিভাবে মেকআপ করবে। এই ক্লাসটা আমাদের গত মঙ্গলবারের রাতেই আমি ফেসবুকে দিয়েছি এবং ইউটিউবে। আপনারা যদি আমাদের ইউটিউব বা ফেসবুকে ফলো করেন, নন ভায়োলেন্ট কমিউনিকেশন সেশন 1, ওইটা দিয়ে আপনারা মেকআপ করতে পারবেন। আর আজ যেটা এখন রেকর্ড করেছি, এটা আমরা দিব হচ্ছে আগামীকাল সকালে। তাহলে যারা মিস করে গেছে তারা আগামীকাল সকালে দেখতে পারবে এবং আপনারা যদি চান অন্যদের কাছে শেয়ার করে দিতে পারেন। আরেকটি বিষয় আমরা রিকোয়েস্ট করব, আপনারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন অনেকে, আপনারা অন্যদেরকেও অ্যাড করবেন, করতে অনুপ্রাণিত করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ পাননি, আচ্ছা এই এই লিঙ্ক দেওয়া আছে এখানে। আপনি যে প্রথম চ্যাট বক্সে প্রথম মেসেজটা দেখেন সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা অ্যাড হতে পারেন। আরেকটা জিনিস বলো, আমরা যেহেতু পারিবারিক সম্পর্ক, সমাজের সম্পর্ক, দেশের এবং আমাদের বিশ্বের বৈশ্বিক সবার সাথে আমরা সম্পর্কের উন্নয়ন করতে চাচ্ছি এবং কোনো ধরনের আমরা ভায়োলেন্স চাচ্ছি না।
আমাদের এই অনুভূতি, আমাদের এই চাওয়া অন্য আরেকজনকে জানায়। তাহলে আর যারা জয়েন করেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকে আরো 2 জনকে অনুপ্রাণিত করবেন। তাহলে এখন আমরা 57 জন আছি আমাকে সহ। তাহলে নেক্সট উইকে যেন আমরা 150 জন এখানে থাকি। প্রত্যেকে আমরা দায়িত্ব নিব আরো 2 জনকে, আমরা সবাই একসাথে শান্তির জন্য কাজ করব। সবাই একসাথে পারিবারিক বন্ধন, পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কাজ করব। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে যদি আমরা পরে দেখবো যে আরো কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি কিনা, ফার্দার আর কি করতে পারি যেন আমরা পরিবারে এবং সমাজে অন্তত বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারি। মহাত্মা গান্ধী বলেছেন, তুমি কি পরিবর্তন দেখতে চাও? যদি দেখতে চাও আগে নিজে পরিবর্তিত হও। তাহলে আমরা প্রত্যেকে পরিবর্তিত হব, কিছুটা হলে পরিবর্তিত হব, যেন আমরা সমাজকে পরিবর্তন করতে পারি। ওকে, সবার মনোযোগের জন্য ধন্যবাদ। তবে আমি এখন আপনারা যারা আজ প্রথমবারে জয়েন করেছেন তাদের মধ্য থেকে 2 জনের ফিডব্যাক চাচ্ছি যে আপনাদের এই সেশনটা কেমন লেগেছে। এর আগে কোশ্চেন হাত তুলেছেন জয়শ্রী, কিছু বলতে চান? তারপর আমরা 2টা ওপিনিয়ন নেব 2 জনের কাছ থেকে। যারা ওপিনিয়ন দিতে চাওয়া একটু হাত তুলবেন, তা আমি ওইভাবে যেন করতে পারি। জয়শ্রী আগে কোশ্চেনটাকে করেন। হ্যাঁ, আমি প্রথম সেশনটা দিতে পারিনি, খুব শেষে জয়েন হয়েছিলাম সেখানে। তবে আজকে মানে সেশনটা অনেকটাই কভার হয়েছে, খুব ভালো লেগেছে। তো আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে নন ভায়োলেন্ট কমিউনিকেশন আর অ্যাসার্টিভনেস বা অ্যাসার্টিভ টকিং, এই দুইটা কি সেম নাকি দুইটা ডিফারেন্ট? আপনার শেষের কথাটা বুঝি না। নন ভায়োলেন্ট কমিউনিকেশন এবং অ্যাসার্টিভনেস ও বা অ্যাসার্টিভ পার্থক্যটা কি? টকিং যেটা। আচ্ছা, এই প্রশ্নের হ্যাঁ, উত্তরটা আমরা পরে দেই, কারণ আরেকদিন আমরা করব অ্যাসার্টিভ কমিউনিকেশন, নট নাও। যখন করব তখন আমরা 2টার পার্থক্যটা বলে দেবো। হ্যাঁ, ওকে সিস্টার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। হ্যাঁ, কে একটু অপিনিয়ন দিতে চাই? হাত তুলেছে উজ্জ্বল এবং রেমন। 2জন যদি আপনাদের একটু ফিডব্যাক দেন, এই সেশনটা আপনাদের কেমন লেগেছে, কি লার্নিং করেছেন, এবং এই গুড ধরনের ইভিনিং আলোচনা সিস্টার। প্রয়োজন কিনা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, গুড ইভিনিং সিস্টার এবং গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। আমি একজন ফাদার রাজশাহী থেকে। এই ক্লাসটা আমার অনেক ভালো লেগেছে, যেই দুটা ওয়ার্ডিং, তুলনা করা এবং ডিমান্ডিং, যেটা আমাদের বর্তমান বাস্তবতার মধ্যে আমরা বেশি ব্যবহার করে থাকি, এবং সেটা হতে পারে ছেলে মেয়েদের সাথে, পরিবারে, সমাজে, এবং প্রত্যেকজনের প্রফেশনালের জায়গাটায়। তবে এটার মধ্য দিয়ে আমার যেটা শিখলাম যে আমরা যদি বিনয়ের সাথে কথা বলি, আমাদের যে কমিউনিকেশন স্কিল সেটা আরো অনেক বৃদ্ধি পাবে, এবং পারস্পরিক সহযোগিতা, তারপর আন্তরিকতাটা আরো বেশি বাড়বে। আর এটার মধ্য দিয়ে আসলে যেটা বলেছেন যে সুন্দর সমাজ বা দেশ বা পরিবার, সেটা অনেকটাই আমরা গড়তে পারবো। তো আমরা নিজেরা আসলে যদি এটা প্র্যাকটিস করি তাহলে অনেক উপকৃত করতে পারবো। ওভারঅল অনেক অনেক ভালো লেগেছে নন ভায়োলেন্স কমিউনিকেশন, এবং বর্তমান জগতে বা বিশ্বে এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফাদার আপনাকে। হ্যাঁ, রেমন। হ্যাঁ, গুড ইভিনিং সিস্টার। ফাদারের সাথে আমি একদমই একমত, এবং আমার কাছেও অনেক ভালো লেগেছে আজকে, এটা আমার প্রথম ক্লাস। তো আসলে আমি যেটা প্রথমত আজকে যারা অভিনয় করে বুঝিয়েছেন, তারা অনেক চমৎকার অভিনয়ের মাধ্যমে আসলে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন, এবং সেটা কিন্তু বাস্তব চিত্র সমাজের, প্রত্যেকটা পরিবারের, সমাজের এবং ব্যক্তি আমারও চিত্র আমি বলতে পারি, যে আমরা আসলে এরকম অনেক ক্ষেত্রেই তুলনা করি। তো এটার আসলে আলটিমেট যেটা রেজাল্ট সেটা হচ্ছে আমাদের সম্পর্ক ক্রমশ খারাপ হয়, নিজের কনফিডেন্সটা আসলে ক্রমশ হারিয়ে যায়। তো এই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসা দরকার, এবং আজকাল আমরা যে সমাজ দেখতে পাচ্ছি এই জায়গায় আসলে একটা পরিবর্তন দরকার, এটা আমি মনে করছি। আর সেই পরিবর্তনটা আসলে আমাকে দিয়েই শুরু হওয়া উচিত। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই পরিবর্তনটা নিয়ে আসা দরকার, তাহলে হয়তো সুন্দর একটা সমাজ হতে পারে। তো সেই জায়গা থেকে আপনারা যে ভূমিকাটা আজকে রাখলেন, বা যে ভূমিকা রাখার প্রয়াস আপনারা দেখাচ্ছেন, তো এতে আমি অনেক কৃতজ্ঞ। এবং অবভিয়াসলি আমি চেষ্টা করব আরো 2জনকে এটার সাথে সম্পৃক্ত করতে, কারণ তারাও ব্যক্তিগতভাবে লাভবান হবে। আর একটা বিষয় হচ্ছে, সুসম্পর্ক আসলে মনের শান্তি এনে দেয় সবার মধ্যে। সেটা আমাদের ঘরে হতে পারে, অফিসে হতে পারে, এবং সমাজের যে কোনো রাস্তাঘাটে সব জায়গায় হতে পারে।
তো সেই জায়গায় আমাদের সবারই আসলে নিজের দিক থেকে পরিবর্তন হওয়া দরকার আছে, তাহলে আমাদের কমিউনিকেশনে পরিবর্তন আসবে এবং আমাদের সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে। তো সবকিছুর জন্য অনেক কৃতজ্ঞ, এবং আমি আশা করছি পরবর্তী ক্লাসে আমি অ্যাটেন্ড করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওয়েলকাম। আমাদের পরবর্তী ক্লাস আগামী মঙ্গলবার। আমরা যদি একটুখানি পোস্টারগুলো খুব ভালোভাবে পড়ি। কয়েকজনই গতকাল জয়েন করেছে এবং অনেক মেসেজ আসছে আমাদের যে কেন ক্লাস শুরু হচ্ছে না কেন। পোস্টারে কিন্তু ডেট দেওয়া আছে, 8 তারিখ 15 তারিখ এভাবে দেওয়া আছে, টিউসডে দেওয়া আছে। তাহলে আমরা যে একটু সতর্কতার সাথে পোস্টারগুলো পড়ি এবং আগামী মঙ্গলবার আবার জয়েন করি। আমরা অবশ্যই যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেছেন তাদেরকে আমরা রিমাইন্ডার দিব। আমরা হোয়াটসঅ্যাপে রিমাইন্ডার দেব। সবাইকে ধন্যবাদ। এখন আর কে যেন হাত তুলেছিল, কেউ সুরাই কি হাত তুলেছিলেন? জি ম্যাডাম, আমি একটু হাত তুলেছিলাম। প্লিজ বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে সবার সাথেই একমত, অনেক সুন্দর করে চলে এসেছে সব বিষয়গুলো। আমি শুধু এতটুকু অ্যাড করতে চাই যে যে কম্পোনেন্ট গুলো আপনি বলছেন, আমাদের দুটো ক্লাসের মধ্যে এই কম্পোনেন্ট গুলো আমি দেখলাম এবং আমি তারপর অবজার্ভ করে দেখলাম আসলেই আমরা একটা ঘটনার মধ্যে নিজের পর্যবেক্ষণটা, চাহিদাটা এবং যে অনুরোধের বিষয়টা ওইটা না বলে এত বেশি তুলনামূলক আচরণ করে ফেলি। এই এই জায়গাটাতে কিন্তু এই 2 দিনের ট্রেনিংটা আমার আচরণে একটা ভালো পরিবর্তন নিয়ে এসেছে এবং আমি মনে করি এটা মানে সমাজে ছড়িয়ে দিতে পারলে আরো সুন্দরভাবে মানে আমাদের কথাবার্তা উপস্থাপনটা আমরা আনতে পারবো। আমরা আসলে আমরা কি চাচ্ছি, কি ফিল করলাম, কি দেখতে পাচ্ছি, এগুলো কমিউনিকেশন না করে মানে ক্ষোভের জায়গাটা থেকে শুধু ক্ষোভগুলোই বলতে থাকি। সেজন্য মানে সিস্টারকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ সুরাইয়া, যে আপনি অলরেডি আপনার জার্নি শুরু করেছেন গত সপ্তাহে এবং নিজেও পরিবর্তন দেখতে পাচ্ছেন। তাহলে আমরা আশা করি আমরা প্রত্যেকেই পরিবর্তিত হব। আর তাহলে আমি এট দ্য মিন টাইম আপনাদের জন্য একটা গিফট করতে পারি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নন ভায়োলেন্ট কমিউনিকেশন বইটা আপনাদেরকে শেয়ার করে দেব। কারণ আমাদের একজন ভলেন্টিয়ার বইটা আমাদের শেয়ার করেছে, সেটা আপনাদেরকে শেয়ার করে দিব। তাহলে ওখান থেকে চ্যাপ্টার 1 and 2 ভালোভাবে পড়বেন। তাহলে গত সপ্তাহের যে সেশন ছিল আর আজকের সেশন আপনাদের আরো স্পষ্ট হবে। এবং পরবর্তী যে সেশনগুলো হবে প্রত্যেকটাই আমার সেশনের পাশাপাশিও যদি ওটা পড়েন আরো ইন ডেপথ আপনারা যেতে পারবেন। কারণ আমি বলবো যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন এই বইটা আমার জন্য অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় একটি বই। এবং আপনারা যদি পড়েন আপনারা দেখবেন যে আপনারা এই ভালো মানে কি বলবো, এই বইটা আপনারা অনেক অনেক পছন্দ করবেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বইটা শেয়ার করে দিচ্ছি, আপনারা সেখান থেকে পড়বেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট, ভালো থ্যাংক থাকবেন। ইউ সিস্টার। নেক্সট উইকে আবার দেখা হবে। থ্যাংক ইউ সিস্টার, গুড